আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগতম। গত ক্লাসে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস 2 বইয়ের পাঠ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা এই বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ ভেক্টর মান ফাংশনের বিস্তারিত আলোচনা করব। এই অধ্যায়টিকে আমি 4টি খণ্ডে বিভক্ত করেছি। প্রত্যেকটি খণ্ডে 2টি করে অংশ রয়েছে। প্রথম খণ্ডে রয়েছে চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ। দ্বিতীয় খণ্ডে রয়েছে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ, স্পর্শক রেখার পরামিতিক সমীকরণ। তৃতীয় খণ্ডে রয়েছে একক স্পর্শক ভেক্টর, একক অভিলম্ব ভেক্টর। চতুর্থ খণ্ডে রয়েছে লেখচিত্র অঙ্কন ও দিক নির্ধারণ এবং ডোমেন নির্ণয়। এখন আমরা আজকে চাপ দৈর্ঘ্যের পরামিতিক সমীকরণ নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের চাপ দৈর্ঘ্য সম্পর্কে জানার জন্য আমাদের কিছু বেসিক নলেজ থাকা দরকার। মনে করি একটি এক চলকের ভেক্টর ফাংশন যদি f অফ t হয় তাহলে এবং এই ভেক্টর ফাংশনটি i j k বক্ররেখাগামী হয়, তাহলে এই ভেক্টর ফাংশনটিকে লেখা যায় f অফ t সমান cos t i ভেক্টর প্লাস j ভেক্টর sin t প্লাস k ভেক্টর t। এখন আবার আমরা জানি অবস্থান ভেক্টরকে r দ্বারা প্রকাশ করা হয়। যদি এই অবস্থান ভেক্টর r হয় তাহলে অবস্থান ভেক্টর সমান x i ভেক্টর প্লাস y j ভেক্টর প্লাস z k ভেক্টর। এখন আমরা জানি চাপ দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমাদের 2টি অংশ থাকে, হয় ভেক্টর ফাংশন দেওয়া থাকে নয়তো পরামিতিক সমীকরণ দেওয়া থাকে। যদি পরামিতিক সমীকরণ দেওয়া থাকে তাহলে উক্ত পরামিতিক সমীকরণ থেকে সরাসরি চাপ দৈর্ঘ্য নির্ণয় করা যায়, কিন্তু যদি এই ভেক্টর ফাংশন দেওয়া থাকে তাহলে এই ভেক্টর ফাংশনটিকে আগে পরামিতিক সমীকরণে রূপান্তর করতে হয়, তারপর সেই রূপান্তরিত পরামিতিক সমীকরণ থেকেই আমাদের সমাধান করতে হবে। এখন ধরি এই ভেক্টর ফাংশনটি দেয়া আছে, এখন এটাকে আমরা পরামিতিক সমীকরণে রূপান্তর করব। তার জন্য আমাদের কি করতে হবে, এই ভেক্টর ফাংশনটাকে এই অবস্থান ভেক্টর আছে তার সাথে তুলনা করব। আমরা যদি এর সাথে এর তুলনা করি তাহলে x সমান কি দাঁড়ায়, x সমান cos t, y সমান sin t এবং z সমান t। এখন এটা আমরা পাইছি। আমরা কিভাবে বুঝবো যে এটি পরামিতিক সমীকরণ? পরামিতিক সমীকরণের 2টা জিনিস মাথায় রাখবা, ত্রিকোণমিতিক অনুপাত থাকবে এবং 2টি চলক থাকবে। এই 2 চলকের মধ্যে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে যে চলক থাকবে সেই চলকের সাপেক্ষে কিন্তু ডেরিভেটিভ করা যায়, আর অপর যে চলক থাকবে সেটা তাকেই ডেরিভেটিভ করব। যেহেতু আমরা যদি এই পরামিতিক সমীকরণটাকে ডেরিভেটিভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এক্সকে ডেরিভেটিভ করতে চাইলে তাহলে আমরা এক্স ডিটি সমান কসের হচ্ছে মাইনাস সাইন টি, আবার ওয়াইকে করতে চাইলে ওয়াই ডিটি তাহলে কস টি, এবং জেডকে যদি করতে চাই তাহলে কস 1। এখন আমরা বুঝে গেলাম কিভাবে করতে হবে, কারণ এইগুলো সম্পূর্ণ আমাদের পরবর্তী যখন অঙ্ক করব আমাদের কাজে লাগবে। এখন আমরা চলো সরাসরি অঙ্কে চলে যাই। এখানে একটি অঙ্ক দেওয়া রয়েছে যেখানে চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন যদি আমরা এই চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে চাই তাহলে আমাদের পূর্ববর্তী যে টেকনিকগুলো প্রয়োগ করলাম সেগুলো এখানে প্রয়োগ করতে হবে। এখন এখানে একটি দেখো পরামিতিক সমীকরণ দেয়াই আছে আর একটি ব্যবধি দেয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই পরামিতিক সমীকরণটি তুলে নিয়ে তার ডেরিভেটিভ বের করতে হবে আগে। তাহলে চলো আমরা তুলে নিই, দেওয়া আছে দিয়ে তুলে নিব। দেওয়া আছে x সমান cos t, y সমান sin t
এবং z সমান t, যেখানে ব্যবধি রয়েছে 0 থেকে পাই পর্যন্ত। যদি 0 থেকে পাই পর্যন্ত থাকে তাহলে আমাদের যদি 0 থেকে পাই পর্যন্ত থাকে তাহলে আমাদের কি করতে হবে, আগে এটাকে আমরা ডেরিভেটিভ করে নিব। dx বাই dt মাইনাস sin t dy বাই dt সমান cos t এবং dz বাই dt সমান 1। এখন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। তাহলে এখানে আমরা একটা ব্যবধি পেয়েছি। এখন এই ব্যবধির সাহায্যে আমরা বক্ররেখার চাপ দৈর্ঘ্যের সমীকরণটি নির্ণয় করব। এখন যে ব্যবধি রয়েছে তাহলে 0 এত ব্যবধিতে বক্র রেখার চাপ দৈর্ঘ্য h হলে, এখানে একটা কথা বলি, বক্ররেখার চাপ দৈর্ঘ্য কিন্তু h দ্বারা প্রকাশ করা হয়। তাহলে চাপ দৈর্ঘ্য যদি h হয় তাহলে h এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন লিমিট রুট ডেরিভেটিভের বর্গ এটি হচ্ছে আমাদের চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। এই চাপ দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রকে আমরা সহজেই বলতে পারি। কিভাবে বলতে পারবো, যে ছন্দ হিসেবে বলতে পারি। এখানে ধরো এটাকে আমরা গোলাপ নাম দিব, দিয়ে আমরা কি বলতে পারি যে ডেরিভেটিভের বর্গের যোগফল তার রুট, তাকে ইন্টিগ্রেশন করব আপার লিমিট এবং লোয়ার লিমিট দিয়ে, সেটাই হবে আমাদের চাপ দৈর্ঘ্য। এখন আমরা মানগুলো বসিয়ে দিব। এটার মান পেয়েছি মাইনাস sin t তার উপর স্কোয়ার প্লাস cos t তার উপর স্কোয়ার প্লাস 1 এর উপর স্কোয়ার তার রুট dt। তাহলে দাঁড়ায় 0 থেকে আমরা এটাকে একেবারে লিখতে পারি, sin t মানে sin স্কোয়ার t, cos t মানে cos স্কোয়ার t। তাহলে sin স্কোয়ার t প্লাস cos স্কোয়ার t, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, প্লাস 1 রুট dt। এখন লোয়ার লিমিট আপার লিমিট বসাবো। আমরা জানি ত্রিকোণমিতিকের ক্ষেত্রে আমরা জানি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার মানে হচ্ছে 1। তাহলে এটার মান দাঁড়ায় 1। এখানে 1 রুট dt। তাহলে দাঁড়ালো রুট 2 dt। রুট 2 হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা, তার মানে এর সাথে 1 একটি গুণ অবস্থায় রয়েছে। যদি 1 গুণ অবস্থায় থাকে তাহলে আমরা এই 1কেই শুধু ইন্টিগ্রেশন করব। যদি আমরা 1কে ইন্টিগ্রেশন করি তাহলে 1 এর ইন্টিগ্রেশন দ্বারাই রুট 2 বাইরে থাকলো, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে যেহেতু t এর সাপেক্ষে করব তাহলে t। এখন আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে দিব। এখন এই উক্ত t এর জায়গায় আপার লিমিট লোয়ার লিমিট বসাবো। এখানে আরেকটি কথা মাথায় রাখবা, যখন আমরা আপার লিমিট বসাবো তখন কিন্তু প্লাস হয়, যখনই আমরা লোয়ার লিমিট বসাবো তখন মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিট দিয়ে মানটি বসিয়ে কাজ করতে হয়। 2 এখানে আপার লিমিট হচ্ছে পাই, যেহেতু লোয়ার লিমিট 0 মাইনাস 0, তাহলে কত হলো রুট 2 পাই। তাহলে আমাদের উত্তর দাঁড়ায়, অতএব
নির্ণেয় চাপ দৈর্ঘ্য √2 পাই একক। এখানে একক কেন ব্যবহার করলাম জানো? কারণ এখানে কোনো নির্দিষ্ট করে বলে দেয়া নাই যে মিটার বা কতটুকু হবে। এজন্য আমরা যখনই নির্দিষ্ট করে বলে দেয়া থাকবে না তখন আমরা একক লিখব। এখানে যদি ক্ষেত্রফল বের করতে বলতো তাহলে আমরা কি করতাম, যে বর্গ একক লিখতাম। আবার যদি আয়তন বের করতে বলতো আমরা ঘন একক লিখতাম। যেহেতু চাপ দৈর্ঘ্য কিন্তু একক ক্ষেত্রে হয়, এই জন্যে চাপ দৈর্ঘ্যের ক্ষেত্রে শুধুমাত্র একক হয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই। এখানে একটি পরামিতিক সমীকরণ দেওয়া আছে এবং ব্যবধি দেওয়া আছে। বক্ররেখার চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এখন আমরা যদি চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে যাই, প্রথমে আমাদের কি করতে হবে, পরামিতিক সমীকরণটি তুলে নিব। তুলে নিয়ে নাম্বারিং করব। এরপর যে পরামিতিক সমীকরণটি রয়েছে তার ডেরিভেটিভ মান বের করে নিব। বের করে নিয়ে যে ব্যবধি রয়েছে সেই ব্যবধি দিয়েই আমরা চাপ দৈর্ঘ্যের সূত্র প্রয়োগ করব। এখন সূত্রে আমাদের কি হলো, ডেরিভেটিভগুলোর বর্গের যোগফল তার রুট তার ইন্টিগ্রেশন করব। যদি ইন্টিগ্রেশন করি তাহলে মানগুলো বসিয়ে দিব। মানগুলো বসিয়ে দিয়ে সরল করে নিব। সরল করে নিয়ে এখানে আপার লিমিট এবং তার ইন্টিগ্রেশন করে নিব। ইন্টিগ্রেশন করার পর আপার লিমিট এবং লোয়ার লিমিট বসিয়ে দিয়ে যা পাবো তাই হবে আমাদের অ্যান্সার।